পানিহাটিতে গত 2021-এ 2024-এ তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে আমি তার থেকে বেশি ভোট পাবো, এটা আমি আত্মবিশ্বাসী। রাস্তাগুলো অন্তত যাতে 12 বছর 15 বছর 17 বছর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে নিয়ে যাও। পানিহাটি শহর তো স্বপ্নের শহর, এই স্বপ্নের শহর মানুষ এখানে স্বপ্ন দেখে, কিন্তু সিপিআইএম মানে কমিউনিজমের একমাত্র পথ নয়। অবশ্যই পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে আমি আইসিইউ আনবো। জয় হিন্দ। 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের 7 আবেগ নিউজের স্টুডিওতে রয়েছেন পানিহাটির ভূমিপুত্র এবং দীর্ঘদিন ধরে পানিহাটির মানুষের সঙ্গে যার যোগাযোগ, পানিহাটির মানুষের ভালো মন্দের সঙ্গে যার নিবিড়ভাবে যোগাযোগ তিনি বজায় রাখেন। আর এবছর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার উপর পানিহাটি এই কেন্দ্রটিকে ধরে রাখবার বা এটাকে কন্টিনিউ করার যে ঐতিহ্য তৃণমূল কংগ্রেস এখানে স্থাপন করেছে, শুধুমাত্র 11 সালের পরে নয়, 11 সালের আগেও এই আসনটি কিন্তু কখনোই সিপিএম এর একাধিপত্যের আসন ছিল না। যদিও 7 বার গোপালকৃষ্ণ ভট্টাচার্য জয়ী হয়েছিলেন, কিন্তু প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলছিলেন নির্মল ঘোষ। নির্মল ঘোষের হাত থেকে ব্যাটন এখন তীর্থঙ্কর ঘোষ তার হাতে। আমি এখানে একেবারেই বলতে চাই না যে নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ, আমি বরং বলবো যে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব আন্দোলনের একজন কাণ্ডারি তিনি পানিহাটির দায়িত্ব নিতে চলেছেন যদি সাধারণ মানুষ আগামী 29 তারিখ তাকে সমর্থন করেন। তার সঙ্গে কিছু কথা আমরা আজকে সেরে নেব, যে কথাগুলো বিভিন্ন সময় ঘুরে ঘুরে আপনাদের কাছ থেকেই আমরা পেয়েছি, আপনাদের কাছ থেকেই শুনেছি, সেই কথাগুলোই ওনার সঙ্গে আমরা আলোচনা করব। তীর্থঙ্কর, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তো এখানে এবার একটা বিজেপি হইচই শুরু করেছে এবং চারিধারে বিজেপি 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 একটা রব তোলার চেষ্টা করছে। তুমি আসার পথেও দেখেছো যে রাস্তার মানে আকাশ কার্যত ওরা মুড়ে দেওয়ার চেষ্টা করছে, সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাচনী কমিশনের নির্দেশ উপেক্ষা করে, এবং মনে করছেন তারা যে অভয়ার মা তাকে প্রার্থী করে এখানে তারা অবশ্যই তাদের 100% তারা মানে প্রত্যয় যে তারা নাকি জিতে যাবে। শুধুমাত্র কি অভয়াই পানিহাটির সমস্যা? প্রথমে বলি, আমি কাকিমার সম্পর্কে আজ পর্যন্ত আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি সমস্যা জিজ্ঞেস করেছি। অভয়া কোনো সমস্যা নয়, অভয়া একটা দাবি। আমি শুধু এইটুকুই বলবো, এটাকে সমস্যা হিসেবে বলাটা উচিত নয়। অভয়া একটা দাবি এবং সেই দাবির সমর্থনে সব মানে 12ই অগাস্ট 2024 মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পানিহাটিতে এসেছিলেন। তারপরেও যে আজকে যে প্রচার যে চলছে সেটা নিয়ে আপনি কি বলবেন? যে বিজেপির যে প্রচার, বিজেপির যে, আমি অভয়ার মাকে নিয়ে একটি শব্দ এখানেও আমরা উচ্চারণ করতে চাই না, কারণ অভয়াকে নিয়ে কেউ আলাদা করে প্রায়োরিটি পাক এটা আমরা চাই না। আমি কাকিমার যন্ত্রণা অনুভব করতে পারি। আমি বারংবার একই কথা বলছি, ওই হয়তো উনার যন্ত্রণার কোনো তুলনা হয় না, কিন্তু ওই ঘটনা আমাদেরও মনকে আজও ব্যথিত করে রেখেছে। দ্বিতীয় কথা, বিজেপি এই শব্দটার সাথে ভারতবর্ষে নারী সুরক্ষা কখনোই এক আসনে আসতে পারে না, এক বন্ধনীতে আসতে পারে না। কারণ আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে। বিজেপি দলটা যে দাঁড়িয়ে আছে, বিজেপি দলের ভিত হচ্ছে আরএসএস এবং জনসংঘ। আপনারা জানেন যে বিজেপি মনুস্মৃতিবাদকে ফলো করে। মনুস্মৃতিবাদে নারী স্বাধীনতা কতদূর পর্যন্ত অ্যালাউ করছে সেটা যারা সেই মতবাদ সম্পর্কে ওয়াকিবহল তারা সেটা জানে, এবং তার এক্সাম্পল আপনি পেয়ে যাবেন রুরাল রাজস্থান, রুরাল উত্তরপ্রদেশ মানে গ্রামীণ উত্তরপ্রদেশ,
গ্রামীণ মধ্যপ্রদেশ এই জায়গায় গেলে নারী স্বাধীনতা কোন জায়গায় হরণ করা আছে সেখানে। এরা তো সেই মতবাদে বিশ্বাস করে যেখানে আমরা উদাহরণ পাই মহারাষ্ট্র থেকে গুজরাট, রাজস্থানে কন্যা ভ্রূণ হত্যা করাকে এরা সমাজের একটা অঙ্গ বলে মনে করে। সেই বিজেপি সম্পর্কে এই নির্বাচনে আমরা একটি কথা বেশি না বলে তাদের দেশ চালনার ক্ষেত্রে যে ভুলগুলো আছে এবং তাদের দেশ চালনার প্রকৃত মোটিভটা আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলার প্রায় 1 কোটি ভোটার, ধরে নিলাম প্রথম পর্যায়ে যে 33 লক্ষ ভোটার তারা মৃত, স্থানান্তরিত ইত্যাদি, সেটা ঠিক আছে, কেননা 2002 সালে যখন হয়েছিল তখন এরকম 22 লক্ষ থেকে 25 লক্ষর মতন ভোটার বাদ পড়েছিল। তারপরে যে বিশাল সংখ্যক ভোটার বাদ চলে গেল, এটা এটা কিসের ভিত্তিতে? কোনো বিশাল সংখ্যক না, আপনি যদি ঠিকমতো অ্যানালাইসিস করেন ডেট শিফটেড যেটা আছে সেটা বোধহয় 60 লাখের অ্যারাউন্ড আছে। ভারতবর্ষের নির্বাচন কমিশনে একটা নিয়ম আছে, আমার বা আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা যে কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে তার ডেথ সার্টিফিকেট জমা করে ভোটার লিস্ট থেকে নামটা কাটানোর প্রথম দায়িত্ব থাকে আমাদের। এটা পলিটিক্যাল পার্টিগুলোর কাছে দায়বদ্ধ না। পলিটিক্যাল পার্টি চায় যে নাম বাদ চলে যাক, ডেড ভোটার রয়ে গেছে, কিন্তু সেটা নর্মসে আটকে যায়। আপনারা বারবার দেখবেন সেটা বরাবরই এই ভোটার লিস্টে যখনই রিভিশন হয় সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেটাতেই তো 60 লাখ গেছে, এখনো পর্যন্ত বাদ গেছে কত, 91 লাখ, 30 লাখ বললাম আরো এক্সট্রা বাদ গেছে, এবং বাকিটা মানে 60 লাখকে ওরা ডিলিটেড বলুন বা এডজুডিকেশন বলুন এই পর্যায়ে নিয়ে গেছিল, সেই জায়গাটা বিচারাধীন কথাটা যেটা এডজুডিকেশন, সেই জায়গাটার মধ্যে তারা নিয়ে গেছে। এটা একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা। এই পানিহাটি শহরে আমি বলতে পারি এমন পরিবারের নাম এডজুডিকেশনে গেছে, 13টা ডকুমেন্টের কথা বলা হচ্ছে, তাদের 1760 সালে না 59 সালের দলিল আছে, সেই পরিবারের নাম কি করে চলে যায়? এই পানিহাটি শহরের দলিল আছে, আদিবাসিন্দা তারা, এই পানিহাটি, মহান পানিহাটি, তাদের নাম কি করে এডজুডিকেশনে চলে যায়? খুব কম বয়সে সরকারি চাকরি পেয়েছে, সরকারি চাকরি করে, ভোটার লিস্টে ডিলিটেড নাম চলে এসছে। এমনকি বিএলওদের নাম পর্যন্ত বাদ গেছে। হ্যাঁ হ্যাঁ, হঠকারী সিদ্ধান্ত, অপরিকল্পিত সিদ্ধান্ত, কিন্তু আমি অবশ্যই বলবো এটা দিল্লিওয়ালাদের সুপরিকল্পিত সিদ্ধান্ত এবং চক্রান্ত। এটা কি পলিটিক্যালি? হ্যাঁ, তারা ভেবেছে, আপনারা মেইনলি দেখুন প্রত্যেকটা বুথে ডিলিটেড লিস্ট তুলে নিন, 25টা নাম যদি বাদ যায়, ইন অ্যান অ্যাভারেজ যদি ধরি 20টা নাম মহিলাদের আছে। এখানে তো আমাদের 65% নাম যা বাদ গেছে হিন্দুইজম ফলো করে বা হিন্দু পরিবারের লোকেদের, বিশেষ করে মায়েদের নাম বাদ গেছে। আমাদের হিন্দু ধর্মে তো গোত্রান্তর হয় বিয়ের সময়, নতুন স্বামীর গোত্র, পদবী নতুন আছে, পদবী নতুন আসে কারণ মেয়েদের গোত্রান্তর হয়, স্বামীর গোত্রে অন্তর্ভুক্তিকরণ হয়, তার জন্য স্বামীর পদবী ধারণ করে। এটা একটা মহান ঐতিহ্য হিন্দু ধর্মে, সেই ঐতিহ্যকে তো আঘাত করছে। 45 বছর বিয়ে হয়েছে, 42 বছরের বাচ্চা আছে, মানে বাচ্চা বলতে সন্তান, মানে সেও এখন একজন সমাজে প্রতিষ্ঠিত পুরুষ বা মহিলা বলতে পারে, তার সন্তানও সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাকে বলছে বাবার বাড়ির কাগজ নিয়ে আসছে। এটা কি করা হচ্ছে বাংলার মধ্যে? শুধুমাত্র মমতা ব্যানার্জি বলে বাংলা আমি শাসন করতে চাই, আপনারা যদি সুযোগ দেন আমি সরকার চালাবো, আপনাদের পাশে দাঁড়াবো, আর এরা দিল্লি থেকে এসে বলছে বাংলা দখল করবো। এই পার্থক্য বাঙালি বোঝে। মানে এই যে লক্ষ্মীর, মানে বাংলার লক্ষ্মীর ভান্ডারের উপর একটা চাপ সৃষ্টি করবার জন্য
আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা বলে ঘোষণা করা হচ্ছে। সারা তো পাশাপাশি আমি না কোশ্চেন শেষ করে নিই, পাশাপাশি সেই বিজেপিরই অভিযোগ বা বিরোধীদের সবারই অভিযোগ যে এই লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে বাংলার রাজকোষ শেষ হয়ে যাচ্ছে এবং যার ফলে বাংলার উন্নতির ক্ষেত্রে বাংলা পিছিয়ে পড়ছে। তো এই কন্ট্রাডিকশনটা কেন হচ্ছে? দিশেহারা রাজনীতি সমাজকে যারা চেনে না, প্রত্যেকটা রাজ্যের সমাজের একটা ডেফিনেশন থাকে। আপনিও সাংবাদিকতা করতে বিভিন্ন জেলায় গেছেন, হয়তো কখনো রাজ্যের বাইরেও গিয়ে থাকতে পারেন। প্রত্যেকটা রাজ্যের সাথে একটা বেসিক কালচারের ডিফারেন্স থাকে। সেরকম আবার একই রাজ্যের মধ্যে একটা দুটো ডিস্ট্রিক্ট পেরিয়ে গেলে দেখবেন একটু কালচারের ডিফারেন্স হয়ে যায়। অবশ্যই। পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, যিনি এটাকে হাতে কলমে রপ্ত করেছেন। কিভাবে? প্রত্যেকটা জেলায় আজ থেকে 40 বছর ধরে যে যে মেজর ইস্যুস উঠে এসছে, সেগুলোতে দেখুন মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, কানেক্ট করেছেন তিনি। কানেক্ট শুধু করেন, রাজবংশী থেকে শুরু করে শুধু কানেক্ট করেননি, মতুয়া এবং সরকারে আসার পরে বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হওয়ার পরে সেগুলো সলিউশন করার চেষ্টা করেছে এবং সেগুলো আমাদেরকে এখন দুহাত তুলে আশীর্বাদ করে যে বাংলায় আজ যা কিছু হয়ে যাক, মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। কিন্তু আপনি এই কথাটা বললেন, এই গোর্খাল্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় সলিউশন করলেন। কোচবিহারে যে আলাদা করে গ্রেটার কোচবিহারের দাবি, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সলিউশনের পথ বাতলালেন। আপনার এই যে মানে অনিশ্চয়তায় ভোগা আমাদের যারা আমাদের উত্তর 24 পরগনা জেলার যে মতুয়া সম্প্রদায় রয়েছেন, আমাদের ভাই বোনেরা রয়েছেন, তাদের যে অনিশ্চয়তায় ভোগা, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা সলিউশনের জায়গায় পৌঁছলেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে। তারাই বলতে সব, মানে আপনি যেটা বোঝাচ্ছেন সবাই নয়, প্রত্যেকটা জায়গায় আপনি যদি স্পেসিফিক কমিউনিটি বলেন, তারা একটা পর্যায়ে ভোটার থাকে, কিছু যারা কমিউনিটি বিলং করে না সেই ভোটারও থাকে। বিজেপি সেখানে সাময়িক 2019 সাল 20 সালে কিছু ট্রিক্স করেছিল, তাদেরকে সাময়িকভাবে প্রভাবিত করেছিল, যেটার একটা এফেক্ট পড়েছিল। কিন্তু আপনারা পরবর্তী ক্ষেত্রে দেখবেন আমরা ধীরে ধীরে লোকসভাতে দেখেছি আমরা যে রেজাল্ট পাল্টে গেছি, মানুষের আস্থা ফেরত আসছে। সাময়িকভাবে একটা হতে পারে, দেখবেন একটা ওয়ার্ডের মধ্যে হঠাৎ করে একটা বুথ কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়তো বিরূপ মনোভাবে চলে যেতে পারে, কিন্তু রাজনৈতিক শিক্ষা বলছে যদি আপনি রাজনৈতিকভাবে মানুষের সাথে থাকেন, তাহলে সেখানে ইমিডিয়েট কোনো এফেক্ট না করে মানুষ একটা যদি ধারণার মধ্যে চলে যায়, সেটাকেও সম্মান করুন, আপনি ওয়েট করুন, ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে যে এটা একটা অন্য সিচুয়েশনটাকে ক্রিয়েট করে প্রভাবিত করা হচ্ছিল, এছাড়া কিছু না। এবার একটু পানিহাটিতে আসি। যেহেতু আপনি শাসক দলের প্রতিনিধিত্ব করছেন এবং ধরে নেওয়া যায় যে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এ রাজ্যে এই মুহূর্তে শাসক দলের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, অন্তত পক্ষে অঙ্ক যা বলছে, তাহলে পানিহাটিতে দাঁড়িয়ে আপনার প্রথম প্রায়োরিটি কি হবে? মানে কোনটাকে আপনি প্রায়োরিটি দেবেন, কোন কাজটাকে? অনেকগুলো কাজ আছে পানিহাটিতে। দেখুন, আমাকে অনেক সাংবাদিকই জিজ্ঞাসা করেছে যে কাজের কোনটা প্রায়োরিটি হবে। আমি আপনাদের দুটো তিনটে ভাগে এই ব্যাপারে বলবো। আমি যদি আপনারা 1 2 3 4 করে বলতে বলেন, কাজের প্রায়োরিটি অবশ্যই পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে আমি আইসিইউ আনবো। সেকেন্ড, আমি বলতে চাই পানিহাটিবাসীর কাছে, জানেন আপনারা যে আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ডটা বন্ধ থাকা এবং সেটাকে আধুনিকীকরণের কাজ অলরেডি স্টার্টেড। সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট প্ল্যান্ট চলছে। তারপরে ওয়াটার ওয়ার্কস এরও আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের সেকেন্ড ট্রিটমেন্ট প্ল্যান্ট, আপনি জেনে খুশি হবেন। পানিহাটি পৌরসভা পশ্চিমবঙ্গের একমাত্র পৌরসভা, কর্পোরেশন গুলো বাদ দিয়ে দিলে
কোনো পৌরসভাতে দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, মানে সারফেস ওয়াটার তুলে যে ট্রিটমেন্ট করা হয় তার প্ল্যান্ট নেই। পানিহাটি অনলি ওয়ান পৌরসভা সেটার মধ্যে আছে, এবং এই পুরো প্রসিডিওরটার মধ্যে আমি ওয়াটার সাপ্লাই এর ডিপার্টমেন্ট সিআইসি হিসেবে কাজ করেছি। এবং তৃতীয় যেটা পানিহাটি রিকভার করছে, দেখুন আপনি একটা সময় দেখেছেন সোদপুর স্টেশন রোডে 4 দিন জল জমে 11 থাকতো। জল জমে থাকতো। 4 দিন জল জমে থাকতো, ব্যবসা বন্ধ থাকতো। 6 দিন জল থাকতো, 4-5 দিন ব্যবসা বন্ধ থাকতো। নির্মল ঘোষ করে দেখিয়েছিলেন। যে রাস্তা সোদপুর স্টেশন রোডে তৈরি হয়েছিল সেটা আজও অক্ষত, এবং আগামী হয়তো 30 বছর সেটা অক্ষতই থাকবে। এবং যতই বৃষ্টি হোক 5 মিনিটের জন্য ওই ব্যবসার কেন্দ্র বন্ধ হয় না। সেরকম ভাবে আপনি চলে যান স্টেশন রোডে যেরকম রাস্তা হয়েছে, বারাসাত রোড যেটা আমরা বলি অমরাবতীর ওই দিকটা থেকে, সেটাও একই ক্যাটাগরির রোড তৈরি হয়েছে। আর আজকের দিনে আমরা সোদপুর শহরের প্রত্যেকটা রাস্তাকে নয় কংক্রিট না হলে পেভার ব্লক কনভার্ট করছি। এটা আমাদের কনসেপ্ট যে একটা শহরকে রাস্তাগুলো অন্তত যাতে 12 বছর 15 বছর 17 বছর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে নিয়ে যাও। বিকজ সরকার যে ফান্ডটা দেয় সেই জায়গাটাকে যদি আমরা পৌরসভা এক জায়গায় রেখে সেটাকে ড্রেনেজ সিস্টেমে কাজ করাতে পারি, তাহলে মানুষ এই পানিহাটি শহর জলের যে জমা জলের থেকে, মানে সুপরিকল্পিত একটা পরিকল্পনা করা, একদম মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। আমরা করেছি, আমরা খোলা অঞ্চলেও করেছি। আগে 10 দিন জল থাকতো, এখন 1 দিন 1.5 দিন জল থাকে। আমরা মুড়াগাছায় পাম্পিং স্টেশন করেছি, সেখানে 50 কোটি টাকা খরচা হচ্ছে, দেখবেন কাজ শুরু হয়ে গেছে। যাতে বারাসাত রোডের দুধারের ড্রেনের জলকে যাতে টেনে নিয়ে চলে যেতে পারে তারও কাজ চলছে। এই কনসেপ্টে তৃণমূল কংগ্রেস চলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই মানে সংখ্যা গুনিয়ে কাজ বলার থেকে আমি বিশ্বাস করি, যখন যে মুহূর্তে, যেটা আমি নির্মল ঘোষের থেকে শিখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছি, যে কোনো বুথে যে কোনো পাড়ায় যখন কোনো কাজ নিডেড হয়ে পড়বে, প্রয়োজনীয়তা দেখা দেবে, সেই কাজকে মানে প্রয়োজন ভিত্তিক সেটাকে আগে solve করো। ফুলফিলমেন্ট করার কমিটমেন্ট থাকলে তবেই তাকে বিধায়কের মতো জায়গায় যাওয়া উচিত। এই সামগ্রিকভাবে রাজনীতিতে না শিশুদের কথা উঠে আসে, কিন্তু শিশুরাই তো ভবিষ্যৎ। পানিহাটিতে যে কটা পার্ক ছিল সব কটা পার্কের অবস্থা, মানে বাচ্চাদের যে খেলার জায়গাগুলো সব কটাই প্রায় ধ্বংসা মানে বশেষ হয়ে গেছে। আপনি বিধায়ক হলে এবং সেগুলোকে রেনোভেট করে বাচ্চাদের একটা খোলা হাওয়ার বন্দোবস্ত, এটা কি করা যেতে পারে? অবশ্যই করব। এবং আপনি জানেন হয়তো পানিহাটিতে সব থেকে বেশি পার্ক যখন রেনোভেট হয়েছে বা নতুন তৈরি হয়েছে, সেই টাইম পিরিয়ডটায় যিনি চেয়ারম্যান ছিলেন তিনি স্বপন ঘোষ মহাশয়, বা সকলের আদরের মন্টুদা। তো তিনি আমার রাজনৈতিক গুরু। তা এই নিয়ে আমার সেই সময় আমি সাক্ষী ছিলাম দীর্ঘ আলাপ আলোচনার মধ্যে। এবং যেটা আমার আরেকটা টার্গেট আছে, আপনি বললেন পার্ক, অবশ্যই পার্ক একদম শিশুদের জন্য, এবং শিশুদের মাদের অনেকটা রিলিফ হয়, বাচ্চারা পার্কে গেলে বয়স্করাও সেখানে রিলিফ হয়। আর শিশুদের জন্য যদি আমার টার্গেট থাকে, আপনি জানেন পানিহাটি শহর দশকের পর দশক ভালো খেলোয়াড় কলকাতা শহরকে, এখনো সুব্রত পাল থেকে প্রবীর দাস, দশকের পর দশক, জেনারেশনের পর জেনারেশন ভালো ফুটবলার দিয়েছে। হ্যাঁ, সনুজ শেঠ অলিম্পিয়ান, সব আমাদের এখানে। আপনি এই শহরে সাংবাদিকতার অনেকটা জীবন কাটিয়েছেন। আমি ডিস্ট্রিক্ট ক্লাব যুক্ত থাকা অনেকে ভাবে হচ্ছে বিধায়কদের কাছে প্রেস্টিজিয়াস, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ডিস্ট্রিক্ট ক্লাবদের সম্মান করি, তাদের সাথে অবশ্যই থাকবো, কিন্তু পাড়ার কোচিং ক্যাম্প গুলো যারা শেখাচ্ছি, ওখানে শিখলে তবে না ডিস্ট্রিক্ট ক্লাবে গিয়ে খেলবে। ডিস্ট্রিক্ট ক্লাবে তো ধরে শেখানো, আপনি আতুর ঘরে ঢুকতে চাইছেন, মানে একটা ওয়াকফ তো মা বাবাকেও শেখাতে হয়, তারপর স্কুলে ভর্তি নেয়।
ঠিক আছে? তো সেই জায়গাটায় আমার, জানেন আপনি, আমার একটা যোগাযোগ আছে প্রায় সমস্ত কোচিং ক্লাসগুলোর সাথে, যেখানে খেলাধুলা শেখানো হয় সেগুলোর সাথে, এবং ইভেন জুডো, ক্যারাটে আজকের দিনে পাড়ায় পাড়ায় বা ওয়ার্ড ভিত্তিক আমি সব জায়গায় দেখি ক্যাম্প চলে। ছেলেমেয়েরা ভেরি মাচ ইন্টারেস্টেড জুডো ক্যারাটেতে। কারণ সেলফ ডিফেন্সের একটা একটা বিষয় সেলফ ডিফেন্স, একটা বডি ফিটনেস এরও ব্যাপার থাকে। তো আমি এগুলোর উপরও এলাকায় খুব জোর দিতে চাই। আপনি আগে দেখেছেন, হয়তো খেয়াল করেছেন, আমি যত উঠতি ফুটবলার আছে, মানে 9, 10, 11 বছর প্র্যাকটিস করে, একটু গরিব ঘরের ছেলে, ওদের একটা জানেন তো খুব নিট থাকে, ওরা জার্সি অনেক পায়, ভালো ভালো জার্সি পায়, একটু খেললে গিফট পায়। ওদের যেটা প্রবলেম Boot. থাকে, বুটে পায়ের সাইজ বড় হতে থাকে, গ্রোয়িং এজ থাকে, তখন পায়ের সাইজ বাড়তে থাকে। এই বছর যে সাইজ থাকে, পরের বছর ঠিক আছে। সেই সাইজ বদলে যায়। তো আমি, এটা অনেক ক্লাবরাও জানে, ওই বয়সের বাচ্চাদের আমি সবসময় মানে আমার কলকাতার লোক বলা আছে যে আমার কিন্তু বছরে এতগুলো জুতো লাগবে, একটু কম টম করে নিও। তারাও আমাকে, তারা যখন রিয়েলিটিটা দেখেছে যে ভাই তো ছেলেদের মধ্যেই দেয়, তারাও আমাকে সেইভাবে এনে দেয় কম টাকার মধ্যে। আমি সেটা চেষ্টা করি সব জায়গায় ক্যাম্পগুলোর মধ্যে, যে তোমার স্বপ্ন যাতে হারিয়ে না যায়। আর পানিহাটি শহর তো স্বপ্নের শহর, এই স্বপ্নের শহর, মানুষ এখানে না, স্বপ্ন এখানে দেখবে। এখানে ফুটবল হলো, ক্রিকেট হলো, জুডো হলো, সব হলো, কিন্তু সংস্কৃতিটা বাদ থেকে যাচ্ছে। লোক সংস্কৃতি ভবনটা সংস্কার দরকার। পাশাপাশি যে সমস্ত ছোট ছোট মুক্ত মঞ্চগুলো না না বানিয়ে না না আছে, না না, এই জায়গাতে আমি বলি চন্দনদা, লোক সংস্কৃতি ভবনের রিয়েলি রেনোভেশন দরকার, বাট এটা, এই রিয়েলিটিটাও তো অ্যাভয়েড করতে পারা যায় না যে লোক সংস্কৃতি ভবন আজকের থেকে 12 মাস 14 মাস পরে পর্যন্ত বুকিং আছে। হ্যাঁ, আমি পানিহাটি বিভিন্ন সংগঠনগুলো, ক্লাবগুলো তাদের বার্ষিক অনুষ্ঠান লোক সংস্কৃতি ভবনে করে। তো আমি তো বলতে পারি না আমরা কাল থেকে সারাই করব। তার জন্য যেটা বিকল্প, উসুমপুর বটতলার মাঠে বিধায়ক নির্মল ঘোষ হ্যাঁ, যে যদি ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, টেন্ডার হয়ে গেছে, টেন্ডার কমপ্লিট। ওটা কি সুনীল গঙ্গোপাধ্যায়ের নামেই হবে? সুনীল গঙ্গোপাধ্যায় মঞ্চ? এবার উনারা বিধায়ক কারণ সাহেব, একটা সময় বামফ্রন্ট থাকাকালীন ওখানে সুনীল গঙ্গোপাধ্যায় মঞ্চ হবে বলে একটা ঘোষণা ছিল। এই দেখুন, আমার মোটো হচ্ছে কাজটা হোক, যে নামটা যার নামই হোক। সেটা সিনিয়ররা ঠিক করবে যেটা হলে ভালো হয়। কিন্তু অল্টারনেটিভ অডিটোরিয়ামটা যেদিন তৈরি হয়ে যাবে সেদিন আমরা লোক সংস্কৃতি ভবনে হাত দেবো। আর পাশাপাশি যে বিভিন্ন, কারণ পানিহাটির লোককে আমি ডিপেন্ডেন্সিতে ফেলে দিতে পারি না, বা যে কেউ একটা, আমরা ফেলে দিতে পারি না যে তোমার একটা পাড়ার বাৎসরিক প্রোগ্রামের জন্য তুমি কামারহাটির মঞ্চে যাও বা খড়দহের যেটা মঞ্চে যাও। মাঝখানে হয়েছিল কিছুদিনের জন্য হয়েছিল, তখন একটু ছাদের প্রবলেম হয়ে গেছিল, তখন একটা বা দুটো প্রোগ্রাম বড় ক্যান্সেল হয়েছিল, তাও আমরা চেষ্টা করেছি যাতে কোনো প্রোগ্রামের অসুবিধা না। আরেকটা জিনিস হচ্ছে যে লেফট ফ্রন্টের সময় এবং পরবর্তীকালে স্বপন ঘোষ বা মন্টুদার আমলে বিভিন্ন এলাকাতে মুক্ত মঞ্চ গড়ে দেওয়া হয়েছে, ছোট ওই পার্কের মধ্যে মুক্ত মঞ্চ, সেগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যখন সংস্কৃতির কথাই আসলো, এবং আপনি জানি যে আপনি নিজেও মানে অত্যন্ত নাট্যমোদী একজন মানুষ, সেই মঞ্চগুলোকে যদি তৈরি করে দেওয়া যায়, মানে রেনোভেট করে দেওয়া যায়, সেখানেও কিন্তু নাট্য চর্চার একটা আখড়া হয়ে উঠতে পারে। পানিহাটিতে যে দীর্ঘ নাটকের ইতিহাস রয়েছে, পানুপাল থেকে শুরু করে আজকে রনি, সেই যে দীর্ঘ ইতিহাস। মুক্ত মঞ্চে নাটক করতে গেলে সেটা প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, সেখানে প্রচুর ডেডিকেশন লাগে। ভাইরাস একটা অডিটোরিয়ামে নাটক বা 2-3টে নাটক নিয়ে একটা নাটক মেলা, যেগুলো বলেন নাট্য মেলা করা অনেক ইজিয়ার। তো মানুষ প্রেফার করে যে আমি অডিটোরিয়ামে চলে যাব। একটা অডিটোরিয়ামকে অত খরচা লাগে না একটা নাটক প্রস্তুত করতে, নাটকের যে খরচাটা আছে, বাট মুক্ত মঞ্চে করতে গেলে সেখানে খরচা বেড়ে যায়। তাই মুক্ত মঞ্চগুলোকে নাটকের থেকে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, পাড়ার এইটার ইউটিলাইজ করলে মুক্ত মঞ্চগুলো ভালো থাকে। এবং আমরা অবশ্যই এই মুক্ত মঞ্চগুলোকে যারা ব্যবহার করছে তাদেরও এর সাথে
একটু যোগাযোগটা বাড়ানো উচিত। যোগাযোগ বাড়ানো উচিত, আমি কোন সেন্স আপনি মানে বলছি বুঝতে মানে যারা পারছেন? চর্চায় আছেন, যারা না, সেটা না। আমি একটা হল ভাড়া করলে 12,000 14,000 টাকা লেগে যাচ্ছে। তা আমি একটা মুক্ত মঞ্চে করছি, তার মেনটেনেন্স আমি এটা যদি সামান্য কিছু বরাদ্দ করে রাখি, যে ঠিক আছে এটা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য অন্তত ব্যবহার হোক। ইলেকট্রিক বিলটাও তো দিতে হয়। না, মুক্ত মঞ্চে অত ইলেকট্রিক বিলও আসে না, ওটা ইনস্ট্যান্ট হয়। যে মেনটেনেন্স, যে ক্ষয়ক্ষতি হলে আমরা টুকটাক সারিয়ে নিতে পারবো, এই দিকটার দিকেও একটু আলোচনা করে করা উচিত। সাংস্কৃতিক জায়গা পানিহাটিতে অভাব নেই, সব এগুলো মেনটেন করবে, কিন্তু ওই যে বেসিক নিড সবার আগে, দৈনন্দিন জীবনযাপনে, নাগরিক জীবনযাপন, এই জায়গাটা আমার প্রায়োরিটি সবসময় থাকবে। আমরা আমাদের যে কথোপকথন, এটা একেবারেই আড্ডার ছলে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। কারণ তীর্থঙ্কর ঘোষ আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, আবার আমার সঙ্গে ওর দীর্ঘদিনের পরিচয়, সুতরাং এটা আমি ওর ভিতরটাকে জানি, যে একজন প্রকৃত অর্থে সংস্কৃতি প্রেমী, প্রকৃত অর্থে ক্রীড়া প্রেমী মানুষ, এবং রাজনীতির দিকটাতে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাবো যে একটা উদার মনস্ক, যেটা নির্মল ঘোষ ছিলেন, উদার মনস্ক। অর্থাৎ এখানে পানিহাটি একটা এমন জায়গা যেখানে রাজনৈতিক কারণে খুন মনে করা খুব মুশকিল, খুব মুশকিল। খুন হয়েছে, কিন্তু রাজনৈতিক কারণে মারামারি, হানাহানি ইত্যাদি 11 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা সেভাবে খুঁজে পাবো। এই যে শান্তির বাতাবরণটা পানিহাটিতে, যে পারস্পরিক সম্প্রীতির যে বাতাবরণটা, না, আমরা 11 সালের পরেও হারিয়েছি। আমরা ধলুদাকে না আমরা হারিয়েছি, কিন্তু এগুলো ধলুদাকে সরাসরি পলিটিক্স কি না, পলিটিক্যাল পার্টি মেম্বাররা, আপনারা জানেন কারা খুন করেছে। হ্যাঁ, বাবি পণ্ডিত যার নামটা উঠে এসেছিল। ঠিক আছে। আর এদিকে হায়দার দা মার্ডার হয়েছে, অনেক সাথী হারা আমরা হয়েছি। রাজনীতিতে সময় এসেছে এইসবের থেকে ঊর্ধ্বে চলে যাওয়া। রাজনৈতিক হানাহানির পরিবেশ বিজেপি আসলে কত ভয়ানক হতে পারে সেটা অন্য রাজ্যে আমরা উপলব্ধি করেছি। আমরা দীর্ঘদিনের বাম শাসিত ত্রিপুরাতেও দেখেছি বিজেপি এসে ওখানে কি করেছে। আর বাঙালির খুব ভালোবাসার ঘুরতে যাওয়ার জায়গা, মানে ঘুরতে যাওয়ার খুবই ফেভারিট জায়গা উড়িষ্যায়, সেখানেও বিজেপি এসে কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বিজেপি বেসিক্যালি এই ধরনের রাজনীতিতে অভ্যস্ত। আমরা আপনাদের মাধ্যম থেকে মানুষকে এই রাজনীতি বাংলায় না আসতে দেওয়ার যে পদ্ধতি, একমাত্র পদ্ধতি হচ্ছে এই নির্বাচনে মমতা ব্যানার্জির হাতকে শক্ত রাখা, এই আবেদনটাও করতে চাই। কিন্তু সব হলো, কিন্তু আপনি একটা শব্দ ব্যবহার করলেন না সিপিএম এর বিরুদ্ধে, বা আমরাও আলোচনার মধ্যে সিপিএম কে আনলাম, কারণটা কি? এটা কি অপাঙ্ক্তেয় হয়ে গেছে? না, সিপিএম ইডিওলজিক্যালি, কমিউনিজম কখনো অপাঙ্ক্তেয় হতে পারে না। কমিউনিজমের একটা থট আছে, কিন্তু ভারতবর্ষের মতো দেশে কমিউনিজমের কোনো জায়গা হয়নি, তাই তারা একটা সার্টেন লিমিটেশনের বাইরে কখনো যেতে পারেনি। কমিউনিজমকে আমি যদি বলি অপাঙ্ক্তেয়, তাহলে আমি রাজনৈতিক ছাত্রই থাকলাম না, যে রাজনৈতিক শিক্ষা আমার মধ্যে আছে সেটা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু সিপিআইএম মানে কমিউনিজমের একমাত্র পথ নয়। সো বাংলার সিপিএম কে নিয়ে বেশি কথা না বলাই ভালো। সেখানে তো পানিহাটি সিপিএম, হ্যাঁ সিপিএম এর অনেক ব্যক্তি আছে যাদের সাথে রাজনৈতিক অনেক লড়াই হয়েছে, কিন্তু ঘোষ সিপিএমও বলতে পারবে না, ব্যক্তি তীর্থঙ্কর ঘোষ সিপিএম কে রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে কখনো অন্যরকম ভাবে আঘাত করেছে এই কথা উচ্চারণ করতে পারবে না। যেহেতু পলিটিক্যালি তো হবে, পলিটিক্যাল লড়াই পলিটিক্যালি হবে, সেই তার বাইরে কেন সেই লড়াই হবে? সেটা তো কোনোদিন পার্লামেন্টের ইতিহাসেই ছিল। সিপিএম নিজের ভুলে নিজের প্রাসঙ্গিকতা হারিয়েছে। সিপিএম নিজের ভুলে। তাহলে কি আপনার সঙ্গে লড়াইটা বিজেপি? বিজেপি দেখুন,
আপনি একটা জায়গায় বলেছিলেন যে আপনার সঙ্গে কারোর লড়াই নেই, দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য। আমার সাথে একটা লড়াই আছে। আমি পানিহাটিতে গত 2021-এ 2024-এ তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে আমি তার থেকে বেশি ভোট পাবো, এটা আমি আত্মবিশ্বাসী। এবার 2 নম্বর 3 নম্বরে কি হলো সেটা আমার দেখা উচিত না, মানুষ সেটা ঠিক করে দেবে। আমি মানুষের কাছে 365 দিন অ্যাভেলেবেল, সেই হিসাবে মানুষ আমাকে বিবেচনা করছে। আমরা এতক্ষণ ধরে শুনলেন এবং সর্বশেষ যে কথাটা সেটাই সবচেয়ে উল্লেখযোগ্য, যে মার্জিন বাড়বে। অর্থাৎ আমরা যদি 2021-এর মার্জিন হিসেব করি, তার থেকে এবছর মার্জিন বাড়বে, অর্থাৎ ন্যূনতম 40 থেকে 50,000 ভোট, তাতে তীর্থঙ্কর ঘোষ এগিয়ে থাকবে এমনটাই প্রত্যয় আমাদের স্টুডিওতে বসে কিন্তু তীর্থঙ্কর ঘোষ জানালেন, এবং বললেন যে দ্বিতীয় এবং তৃতীয় কে হবে সেটা নিয়ে বাকি যারা আছেন তারা লড়াই করুক, এবং একটা স্বপ্নের পানিহাটি গড়ে তোলার যে বার্তা তিনি দিলেন সেটা যদি সত্যি 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 হয়, তাহলে কিন্তু সত্যি আমরা একটা নতুন পানিহাটি দেখতে পাবো। একটা নতুন পানিহাটি বলতে আরেকটা মানে আরো সুন্দর একটা পানিহাটি, আধুনিক পানিহাটিকে আমরা দেখতে পাবো। আমরা সেই আশায় রইলাম, এবং 4 মে আবারও আপনাদের সঙ্গে মুখোমুখি হব। সেদিন হয়তো তীর্থঙ্কর ঘোষ থাকবেন বা নাও থাকতে পারেন, কিন্তু আমাদের এই আলোচনা চলতেই থাকবে। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ।